গত বছর দুই ধরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে একটা নিয়মিত চিত্র আছে। সেটা হচ্ছে বাংলাদেশ আন্ডার 19 দল যখন কোনো বিদেশ সফরে যায় বা কোনো সিরিজ খেলতে ঢাকার বাইরে যায়, তখন টিমটা তো রওনা হয় শেরেবাংলা স্টেডিয়াম থেকে। ওই শেরেবাংলা স্টেডিয়ামে একটা দৃশ্য দেখা যায়, খুব বিলাসবহুল একটা গাড়ি এসে একাডেমি ভবনের সামনে দাঁড়ায়। সেই গাড়ি থেকে একটা বাচ্চা ছেলে বের হয়, তার কাছে কোনো ব্যাগ থাকে না। ওই গাড়ির ড্রাইভিং সিট থেকে বেশ স্বাস্থ্যবান একজন মানুষ বের হন। তিনি গাড়ি থেকে বের করেন একাধিক লাগেজ, ওই ক্রিকেটারদের কফিন, এগুলো টেনে নিয়ে ওই একাডেমি ভবন পর্যন্ত যান। শুধু আন্ডার 19 এই সিরিজগুলো না, গত বছর 4-5 ধরে বা যারা আরো বেশি দেখেন তারা দেখতেছেন গত বছর 10 ধরে ঢাকার বিভিন্ন জায়গায়, এমনকি দেশের বিভিন্ন মাঠে এই সুদর্শন ছেলেটা যখন ব্যাটিং করে বা ফিল্ডিং করে বা মাঠে থাকে, তখন বাউন্ডারির পাশে এই ভদ্রলোক বসে থাকেন। পাশে ওরকম একটা বিলাসবহুল গাড়ি থাকে। কে এই ভদ্রলোক? এই ভদ্রলোকই বা কে, আর এই সুদর্শন ছেলেটাই বা কে? এই ভদ্রলোকের নাম হচ্ছে সাইদ, আর এই সুদর্শন ছেলেটা আমাদের জাওয়াদ আবরার। এই জাওয়াদ আবরারের সঙ্গে থাকা সাইদ সাহেব হচ্ছে ওর বাবা, এবং বলা যায় যে সাইদ সাহেব আসলে তিলে তিলে জাওয়াদ আবরার নামে একটা ধ্বংসাত্মক ক্রিকেটার তৈরি করে দিচ্ছেন আমাদের। ধ্বংসাত্মক ছাড়া আসলে আমি আর কোনো বিশেষণ জাওয়াদ আবরার সম্পর্কে ইউজ করতে পারলাম না। এখন আমাদের নতুন প্রজন্মের ভিতরে সম্ভবত সবচেয়ে দর্শক জনপ্রিয় খেলোয়াড় জাওয়াদ আবরার। তো জাওয়াদ আবরারকে নিয়ে এখনই আমি প্রশস্তিমূলক কন্টেন্ট করতেছি না। আমি আসলে সাইদ সাহেবের যে প্রবল ডেডিকেশন, যদিও সাইদ সাহেব বা জাওয়াদ আবরার কারোর সঙ্গেই আমার এই স্টোরি নিয়ে খুব বেশি আলাপ হয় নাই, আমি আসলে নানা দিক থেকে শুনে জেনে যে একটা ধারণা কম্পাইল করতে পারছি যে যে একজন ব্যবসায়ী মানুষ, একজন শিল্পপতি মানুষ, তিনি তার জীবনের প্রায় সবটা সময়ই তুলে দিচ্ছেন ছেলের ক্রিকেটার হওয়ার জন্য, এবং এখনো সেই লড়াইটা চালা যাচ্ছেন। বাবা ছেলের এই লড়াইয়ের গল্পটা আজকে একটু বলি। আমার ধারণা জাওয়াদ আবরারকে আপনারা সবাই অলরেডি চেনেন। গত কিছুদিন ধরে যা করতেছে, এই যে সাউথ আফ্রিকা এই টুর্নামেন্টে যা করতেছে, পরপর 5 ম্যাচের মধ্যে 4টা দানবীয় 50 করলো, এবং সে 50 গুলো কি সাউথ আফ্রিকার মাটিতে গিয়ে বাংলাদেশের কোনো ব্যাটসম্যান এরকম প্রত্যেকটা ইনিংসে 100+ স্ট্রাইক রেটে ব্যাট করতেছে, একের পর এক 50 করতেছে, বড় বড় দলকে হারাচ্ছে, এটা আনবিলিভেবল। ফলে জাওয়াদ আবরার সম্পর্কে আমার ধারণা সবাই মোটামুটি জেনে গেছেন। তারপরেও আমি যদি এক বাক্যে বলতে বলি জাওয়াদ আবরার কে, তাহলে আমাকে তাসকিন গতকালকে রাতে বলতেছিল যে দাদা জাওয়াদ আবরার হচ্ছে বাংলাদেশের নেক্সট সুপারস্টার। একটা বাক্যে সে এইটা নিয়ে বলতে একবার ভাবে নাই, একবার দ্বিধা করে নাই। সে বলতেছে যে জাওয়াদ আমাদের নেক্সট সুপারস্টার, নেক্সট বিগ থিং, এবং সেটা যদি কোনো কারণে না হয় তাহলে বুঝতে হবে যে কোথাও একটা সিস্টেমে গোলমাল হয়ে গেছে, এটা হতেই হবে। এত কনফিডেন্ট সে। এই কনফিডেন্সের একটা কারণ অবশ্য যে জাওয়াদের উত্থান তাসকিনের গুরুর হাত দিয়ে। জাওয়াদ আমাদের ধানমন্ডির ছেলে। ধানমন্ডিতে ওর বাবা হচ্ছেন একজন শিল্পপতি। মানে আমি এই অর্থবিত্তের ব্যাপারগুলো আলোচনায় আনতে চাই না, কিন্তু যতজনের সঙ্গে কথা বললাম সবাই আসলে এই ব্যাপারটারে খুব বড় করলেন যে ওর বাবা মানে ধনীদের মধ্যেও বেশ ধনী মানুষ, এটুকু বললেই মনে হয়। কিন্তু ক্রিকেটেরই নয়, বা আমাদের এই যে ধানমন্ডি এলাকায় ওনার পরিচয় হচ্ছে জাওয়াদের বাবা এবং একজন ভয়াবহ ক্রিকেট পাগল মানুষ। উনি ওনার ছেলেকে দিলেন সাজু ভাইয়ের আন্ডারে। সাজু ভাই হচ্ছে ধানমন্ডি যে ডিসকভারি কোচিং স্কুল, যেটা এটার প্রধান কোচ। সাজু ভাই কিন্তু অনেকগুলো ন্যাশনাল ক্রিকেটার উপহার দিছে। তাসকিনের কথা তো আপনারা জানেনই যে তাসকিনের প্রথম কোচ সাজু ভাই। এছাড়া নাজিম উদ্দিন, রবিন সহ ঢাকার এই অংশ থেকে আমাদের অনেকগুলো ন্যাশনাল ক্রিকেটার, একদম ন্যাশনাল টিমে খেলা ক্রিকেটার সাজু ভাইয়ের এই ডিসকভারি থেকে আসছে। তো তাসকিন নিশ্চয়ই তাদের সবাইকে, মানে ওর ওখানে যত ছোট ভাই আছে সবাইকে নিশ্চয়ই নেক্সট সুপারস্টার বলে না। সেই জায়গাটায় জাওয়াদকে কেন বলে? দেখেন, এই জায়গাটায় তাসকিন কিছু বলুক বা না বলুক, আমার নিজের একটা অবজারভেশন আছে। সেটা হচ্ছে, আপনারা ধোনি সিনেমাটা দেখছেন? ধোনি সিনেমায় একটা দৃশ্য আছে যে তরুণ ধোনি ওই যে কেবল আন্ডার 19 দলে ডাক পাচ্ছে পাচ্ছে, শেষ পর্যন্ত তো পাইলো না। ওরকম একটা সময় ওই যে ইয়ে থেকে বেরোয়, মাঠ থেকে বেরোয় সন্ধ্যার পরে কিট ব্যাগ নিয়ে হেঁটে যাচ্ছে, তখন তাকে ক্রস করতেছে খুব উদ্যত চেহারার একটা ছেলে, কলার উঁচু করা, চুইংগাম চিবোতে চিবোতে হাঁটতেছে, কানে হেডফোন, মনে হচ্ছে দিন দুনিয়ার কোনো কিছুর পরোয়া করে না, মানে ড্যাম কেয়ার একটা ভাব।
আমার জাওয়াদ আবরারের প্রথম যেদিন আমি দেখি অন স্ক্রিন গত এশিয়া কাপে আন্ডার 19 এশিয়া কাপের সময় আমি দেখি ওর উইকেটে যাওয়া দেখে আমার সঙ্গে সঙ্গে ওই ক্যারেক্টারটার কথা মনে পড়ছে। ক্যারেক্টারটা হচ্ছে যুবরাজ সিং। এই যে যুবরাজ সিং এর যে উদ্যত্ত, মানে উদ্যত্ত পজিটিভ অর্থে বলতেছি, যে ড্যাম কেয়ার ব্যাপারটা, এই ব্যাপারটা আমি জাওয়াদের অ্যাটিটিউডের মধ্যে দেখি। এটা এমন না যে হুট করে একটা পলকের জন্য চোখে পড়ছে। আমি এরপরে যতবার ওর ব্যাটিং দেখছি, প্রিমিয়ার লিগে একটা দুটো ম্যাচে দেখছি, তারপর আন্ডার 19 ম্যাচে তো প্রায় দেখি, ওর ভেতরে ওই অ্যাটিটিউডটা আছে, মানে কলার উঁচু করা অ্যাটিটিউড। কলার হয়তো সত্যি সত্যি সবসময় উঁচু করে না, কিন্তু ওই অ্যাটিটিউডটা আছে। আমার তো প্রায় মনে হয় যে ওর সঙ্গে দেখা করে ওরে এক প্যাকেট চুইংগাম উপহার দেই, কারণ চুইংগামটা মুখে থাকলে 16 আনা হয়। আপনারা জানেন যে এই অ্যাটিটিউডটা ক্রিকেটে কোত্থেকে আসছে। এই যুবরাজ সিং তো আর এটার আবিষ্কারক না। যুবরাজ সিং জেনে হোক না জেনে হোক যে অ্যাটিটিউডটা করতে হয়, এটা আসলে পৃথিবীতে জন্ম দিয়েছেন বিপ। ওই যে কলার উঁচু করা, উইকেটে ড্যাম কেয়ার স্টাইলে হাঁটা এবং চুইংগাম চিবানো, এটা মেলায় প্রতিপক্ষের ধ্বংস করে দেওয়া। আমি জাওয়াদ আবরারের ভিতরে ওই জিনিসটা দেখি, এবং এই জিনিসটা যে কত ভ্যালুয়েবল, কত ভ্যালুয়েবল, এইটা আপনি হয়তো ঠিক মতো উপলব্ধি করতে পারবেন না। আপনার মনে হবে এটা একটা ফালতু ব্যাপার। এবং অনেকে আমি দেখছি যে এই অ্যাটিটিউড জিনিসটার এই যে শো, এই শো অফটার অনেকে নিন্দা করেন। কিন্তু আপনি খোদ ভিভের সঙ্গে এটা নিয়ে কথা বলে দেখতে পারেন। ভিভরে একটা ইন্টারভিউতে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি এই অ্যাটিটিউডটা দেখান কেন, মানে উইকেটে গিয়ে যে হাঁটেন। ভিভ কিন্তু সরাসরি উইকেটে স্ট্যান্স নিয়ে দাঁড়ায় পড়তেন না। যখন ওই চুইংগাম চাবাইতে চাবাইতে যেতেন, যে খানিকক্ষণ পায়চারি করতেন, কয়েক সেকেন্ড একটু পায়চারি করতেন, একটু দেখতেন, বোলারের দিকে তাকাইতেন, দু একটা ক্লোজ ইন ফিল্ডারের দিকে তাকাইতেন, তারপরে চুইংগাম চাবাইতে চাবাইতে একদম কিছু পরোয়া করি না এরকম একটা ভাব নিয়ে ব্যাটটা একটু উঁচু করে স্টান্সে গিয়ে দাঁড়াইতেন। এটা একটা বিশাল গুরুত্ব আছে। ভিভ বলতেছেন তিনি এটা শিখছেন হচ্ছে মোহাম্মদ আলীর কাছ থেকে, আলীর কাছ থেকে। কেমন দেখেন কোত্থেকে কোথায় গড়ায় পানি। ভিভ বলতেছেন যে আলী যখন রিংয়ে উঠতেন, আলী রিংয়ে উঠে খানিকক্ষণ পায়চারি করতেন। এইটারে লোকে বলে সিংহের পায়চারির মতো। মানে আলী নীরবে পায়চারি করতেছেন, আলী শব্দ করতেছেন না, আলী কারো দিকে তাকাচ্ছেন না, হুট করে প্রতিপক্ষের দিকে একটা লুক দিচ্ছেন, তারপর আবার হাঁটতেছেন। তারপরে প্রজাপতির মতো, বলাই তো হতো যে বাটারফ্লাই, ওই প্রজাপতির মতো সেই ডানা মেলে আস্তে আস্তে আগানো। এই পুরো ব্যাপারটার মধ্যে প্রজাপতির নমনীয়তা যেরকম আছে, সেরকম একটা সিংহের হুমকি আছে, অ্যাটিটিউড দিয়ে শেষ করে দেওয়া। ভিভ বলতেছেন যে ওই অবস্থায় আলীর দেখার পরে দুনিয়ার সবচেয়ে শক্তিশালী লোকও ভেতরে ভেতরে একটু নুয়ে যেত, যে ওরে বাবারে বাবা, আলী এইভাবে হাঁটতেছে, মানে ও তো কাউরে পরোয়া করে না, সামনে বাঘ সিংহ ছেড়ে দিলেও কোনো ব্যাপার না। বলতেছেন ভিভ যে আমি এটা ইচ্ছা করে করতাম, আমি এটা দিনের পর দিন আয়নার সামনে পর্যন্ত করে দেখছি যে আলীর মতো এটা দেখি কি রেজাল্ট হয়, এবং রেজাল্ট তো হয়েছে। ভিভের সামনে কোনো বোলার সঠিক লেন্থে বলই করতে পারতো না, বা ওই ভয়তে এদিক ওদিক বল করতো। স্রষ্টা মাফ করুক, আমি কোনোভাবেই জাওয়াদ আবরারকে মহান আলী বা ভিভ এদের কারো লক্ষ কিলোমিটারের আশেপাশেও তুলনা করতে চাই না, ইভেন যুবরাজ সিংও বলতে চাই না। কিন্তু আমি বলতে চাই এই অ্যাটিটিউডটা রাখতে পারলে দুর্দান্ত ব্যাপার। আমাদের ক্রিকেটে না অ্যাটিটিউড শো করা ব্যাপারটা খুব একটা দেখি নাই। তবে না আফতাবরে খুব সামান্য দেখছি খুব অ্যাটিটিউড শো করতো একসময়, একেবারে তরুণ বয়সে। আপনারা সেই বয়সে তুষার ইমরানকে দেখেন নাই, খুব অ্যাটিটিউড ছিল। এছাড়া আমাদের খেলোয়াড়রা শাহরিয়ার নামের শুরুর দিকে একটু ছিল, আমাদের খেলোয়াড়রা বেশিরভাগই খুব নমনীয়। মানে যত বড় খেলোয়াড়ই হোক, উইকেটে যে মনে হয় যে কাব্যিক স্টাইলে ব্যাটিং করে। কাব্যিক স্টাইলও তো স্টাইল, সচিন টেন্ডুলকার বা আজহারউদ্দিন মার্কোয়া এগুলো তো স্টাইল, কিন্তু আমাদের এখানে অ্যাটিটিউডটা খুব মিসিং। সেই জায়গাটায় আমার জাওয়াদ আবরারে আসলে মনে হয় নেক্সট জেনারেশন। নেক্সট জেনারেশন তাসকিনের মতো এখনই হয়তো সার্টিফিকেট দিতে পারতেছি না যে ও একেবারে নেক্সট জেনারেশন সুপারস্টার হইতেই হবে, তাসকিন যেরকম দৃঢ়তার সঙ্গে আমাকে বলল, না ব্যাপারটা আমি এখনই সার্টিফিকেট দিচ্ছি না, তবে এই জিনিসটা আমার খুব নজর কাটছে, এই অ্যাটিটিউড। কিন্তু এইসব জিনিস আসলো কোত্থেকে, আমরা জাওয়াদ আবরারকে কিভাবে দেখলাম, সেটা হচ্ছে সাইদ সাহেবের এই নিজেকে আড়ালে রেখে ছেলের জন্য সব উৎসর্গ করা। দেখেন আবরার যে ফ্যামিলি থেকে আসছে, তাতে খুব স্বাভাবিক ছিল যে আবরার গুলশান বনানীর কোনো একটা এলিট জায়গায় বসে এলিট কোনো একটা খেলাধুলার সঙ্গে যুক্ত হবে। ক্রিকেটে যদি যুক্তও হয়, সেটার জন্য তো গুলশান বনানী বা আজকাল তো দামি দামি একাডেমি হয়েছে, মাস্কো একাডেমিও আছে, সেসব জায়গায় যেতে পারতো। কিন্তু উনি একজন শিল্পপতি, উনি ওনার বাসার কাছে ধানমন্ডি মাঠ। ধানমন্ডি মাঠ কিন্তু একটা শ্রেণী বৈষম্যহীন মাঠ।
এখানে আপনি যেরকম আমাদের এই বস্তির ছেলেদের দেখবেন, আপনারা যাদের ক্যাম্পের ছেলে বলেন ক্যাম্পের ছেলেদের দেখবেন, আবার ধানমন্ডির মধ্যবিত্ত উচ্চবিত্তদের ছেলে পেলেদেরও দেখবেন। এটা একজন শিল্পপতি হিসাবে সাইদ সাহেব অনায়াসে এটারে অ্যাভয়েড করতে পারতেন, উনি অ্যাভয়েড করেন নাই। উনি যেই কোচটার কাছে পাঠাইছেন, যে ওইখানে সবচেয়ে বেশি বাচ্চাদের নিয়ে যে লোকটা পরিশ্রম করে, আমাদের সাজু ভাইয়ের কাছে দিচ্ছেন। এবং আলটিমেটলি সাজু ভাইয়ের পরিশ্রমেই ওই ছেলেটা কিন্তু পথ খুঁজে পাইছে। এবং এই ভদ্রলোক যেটা করছেন, ওই ভদ্রলোকের কিসের ব্যবসা কি করেন আমি পরিষ্কার ধারণা নাই। সাজু ভাইয়ের সঙ্গে কথা বললাম, সাজু ভাই বললো বাদ দেন, উনি এইগুলো সামনে আনতে চান না। ওনার কিছু কথা আমি পরে বলবো, তাতে বুঝবেন যে উনি কেন এইগুলা নিয়ে সামনে আনতে চান না। তো যাই হোক, যেটা উনি সামনে আনতে চান না সেটা আমি বা খোঁচায় কেন বের করবো, কিসের ব্যবসা কি আমার জানার দরকার কি? উনি শিল্পপতি, এটুকু পর্যন্ত জানি। যাই হোক, উনি যেটা করলেন, ওনার দিনের একটা বড় সময় উনি ছেলের পিছনে দেওয়া শুরু করলেন। ও যখন একদম বাচ্চা, মানে যখন থেকে আন্ডার 13 খেলে, স্কুল খেলে, তখন থেকে ওর ম্যাচ হলে উনি ওই মাঠের পাশে ওর ব্যাগটা নিয়ে গিয়ে হাজির। হ্যাঁ, 7-8 বছর বয়স, এটা ঠিক আছে, কিন্তু আজকে 18-19 বছর বয়স, এখনো উনি ব্যাগটা নিয়ে ছেলের সঙ্গে ঘোরেন। তাতে আমার কাছে যেটা ভাল লাগছে যে জাওয়াদ আবরার এটা নিয়ে একটু লজ্জিত না। তার অন্তত আমি 10টা ইন্টারভিউ, ছোট ছোট ক্লিপ ইন্টারভিউ বা একটু বড় ইন্টারভিউ কালকে রাতে দেখতেছিলাম, সব ইন্টারভিউতে বাবার এই কথাটা সে অত্যন্ত গর্বের সঙ্গে স্বীকার করে যে বাবাই আমার সব। ওরে সাউথ আফ্রিকায় বসে কেউ একজন ইন্টারভিউ নিচ্ছে, ওর বাংলাদেশি কেউ গেছেন নাকি সাউথ আফ্রিকান আমি বুঝতে পারি না, এই চ্যানেলটার নামও খুব অপরিচিত লাগলো। কিন্তু ওখানে জিজ্ঞেস করা হয়েছে যে তুমি প্রথম ফোন কাকে দিবা, বলতেছে বাবাকে। আবার ওকে দেখলাম সাভারে বসে আমাদের একজন সাংবাদিক ইন্টারভিউ নিচ্ছেন, সে বলল যে আমার জন্য বাবাই সব। এই যে বাবা মাঠের পাশে বসে আছে, এই যে বাবা মাঠের পাশে আসে, বাবাই সবসময় আমার সঙ্গে থাকে, ওর ভিতরে এটা নিয়ে কোনো হীনমন্যতা নেই যে আমার বয়সীরা স্বাধীন হয়ে দৌড়াদৌড়ি করতেছে, আমার সঙ্গে বাবা সবসময় থাকে, এইটা ও এনজয় করে। আর ওর বাবাও খুব এনজয় করেন, ওর বাবা হচ্ছে প্রতিটা মুহূর্তে ওর সঙ্গে থাকে। দেখেন, ও তো বড় হয়ে যাওয়া শুরু করছে আসলে গত এশিয়া কাপ থেকে, যেখানে ওই যে বললাম যে ওর অ্যাটিটিউডটা প্রথম চোখে পড়লো। এশিয়া কাপে খুব বেশি কিছু করতে পারে নাই, কিন্তু প্রথম আসলে জাওয়াদ আবরার তার বিস্ফোরক রূপটা দেখালো লাস্ট শ্রীলঙ্কা ট্যুরে। ওখানে 3 ম্যাচের ব্যবধানে 2টা দানবীয় সেঞ্চুরি করলো, একটা 130 আর একটা বোধহয় 105 বা এরকম। আরে ভাই রে ভাই, ওই ম্যাচটা টেলিকাস্ট করছিল সম্ভবত ওই ক্রিকেট শ্রীলঙ্কার কোনো একটা ইউটিউব চ্যানেল। আনবিলিভেবল ব্যাটিং এবং অথরিটি। ওই যে মানে আমার এইসব কম্পেয়ারে আপনারা আবার এইটা ভাবেন না আমি বাচ্চাদের বড় বানায় ফেলতেছি, কিন্তু ওই অথরিটি খুব একটা আসলেই ভিত ছাড়া আমি খুব কম দেখছি, বাংলাদেশে দেখি নাই খুব একটা। এই ছেলের এই অথরিটি ব্যাপারটাই খুব মারাত্মক। এবং যখন যে লেভেলে খেলছে, ওরে তো বিপিএল এ নেওয়া হলো, যখনও এনসিএল টি20 তে ওরকম ফাটানো ব্যাটিং করলো এনসিএল টি20 তেও, এবং ওই অ্যাটিটিউড, ওই দুর্দান্ত শো অফের পরে ওরে নিয়ে নেওয়া হলো বিপিএল এ। সিলেট স্ট্রাইকার্স কার্যত বসায় রাখলো, ফলে বিপিএল এ তো সেরকম কিছু শো করতে পারে নাই, পারলো এসে। পরে ঢাকা লিগ যখন শুরু হলো, ঢাকা লিগে একটা অভিনব ব্যাপার ঘটলো এবার। তামিমরা কয়েকজন মিলে যে গুলশান ইয়ুথ ক্লাবটাকে বাঁচালো, ওরা নামে বেনামে তামিম মিজান ভাই ওনারা মিলে ক্লাবটার মালিকানা নিলেন। তারপরে লিগে প্রথম ম্যাচটাই পড়লো গুলশান ভার্সেস মোহামেডান। এখন মোহামেডানের তামিম খেলতে চায় এবং প্রথম ম্যাচে অঘটন গুলশান মোহামেডানকে হারায় দিল। সেই অঘটনের নায়ক কিন্তু এই আবরার। সে এই ওইবার গুলশান টিমটা যে তামিমরা গঠন করে দিল, ওই টিমটার আবার একটা মজা ছিল, ওটা কার্যত কিন্তু আপনার আন্ডার 19 টিমের একটা ভার্সন হলো আমাদের ন্যাশনাল আন্ডার 19 টিমের। কারণ ওখানে আজিজুল হক তামিম ছিল, জাওয়াদ আবরার ছিল, লিটন যদিও ছিল, লিটন থাকার পরেও কর্তৃপক্ষ ক্যাপ্টেন্সি দিচ্ছে আজিজুল হক তামিমকে। আমাদের দেশের ঘরোয়া ক্রিকেটে এইসব ছোট ছোট ঘটনা আমার খুব ভালো লাগে, যে এই ঘটনাটা খুব গুরুত্বপূর্ণ ছিল, কারণ আজিজুল হক তামিমকে আমরা নেক্সট জেন ক্যাপ্টেন মনে করতেছি। ফলে আজিজুল হক তামিমকে যে নার্সিং করার দরকার, এটা দল হিসাবে গুলশান ফিল করছে, মালিক হিসাবে তামিম ফিল করছে, এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। এবং আমি দেখছি ওখানে লিটন তাকে দিনের পর দিন নার্সিং করতেছে। এমন হচ্ছে যে খেলা চলতেছে, ও পাশে দুজনই কোনো আউট হয়ে গেছে বা কিছু একটা, গ্যালারিতে বসে লিটন তাকে রীতিমতো দেখে বোঝা যাচ্ছে, ছবি দেখছি তো, আমি তার মাঠে যেয়ে দেখি নেই, যে ওরা ব্যাটিং এর ইয়ে দেখাচ্ছে, ব্যাটের পজিশন দেখাচ্ছে, তারপরে নানা রকম কথা বলতেছে। বোঝাই যাচ্ছে যে লিটন পুরোটা সিজন জুড়ে এই ছেলেটারে নার্সিং করছে আজিজুল হক তামিম রে।
তামিমরে নিয়ে আরেকদিন কথা বলবো। কিন্তু জাওয়াদ আবরার দেখেন, জাওয়াদ আবরার প্রথম ম্যাচে মোহামেডান স্বীকার করে দিল, এরপরে লিগে খুব বড় কিছু আর তেমন করতে পারেনি, বোধহয় আর একটা মাত্র 50 করছে। কিন্তু আবার তো এই যে সাউথ আফ্রিকায় গিয়ে সেই ধ্বংসাত্মক ব্যাটিং শুরু করে দিল। এখন যেটা বলতেছিলাম যে ওর অ্যাটিটিউডটা শুধু পোশাকে বা কলার উঁচু করাতে বা বেপরোয়া যে ড্যাম কেয়ার অ্যাটিটিউডে তা না, এই ব্যাপারটা হচ্ছে ওর ব্যাটিং এও আছে। সেটা হচ্ছে যে বোলার যেই হোক ওর অ্যাটিটিউডের ফায়দাটা নেয়। প্রথমে সে লুক দিয়ে অ্যাটিটিউড দিয়ে বোলারকে শেষ করে দেয়, তারপরে হচ্ছে বোলারকে বোঝানো যে আসলে ক্রিকেটটা ব্যাটসম্যানের খেলা এবং বলটা করা হয় আমার পেটানোর জন্য। এই যে বিখ্যাত ডায়লগ, আর আমি নাম বলবো না কার ডায়লগ, তাইলে আপনারা বলবেন যে কথায় কথায় আপনি আজকে বিভ রিচার্ডসের কথা বলে এই ছেলেটারে সর্বনাশ করে দিচ্ছেন। না, এইটা আসলে জাস্ট এইগুলা আমরা করি কি, এইগুলা হচ্ছে মনের ভালোবাসা থেকে করি, কোনোভাবেই আসলে বিশ্বাস করি নাকি যে জাওয়াদের মধ্যে ভিভ আছে বা ভবিষ্যতে হবে। এটা তো বহুকাল পরের কথা, কে হবে কে হবে না আরেকটা পৃথিবীতে আসে নাকি। যাই হোক, বিবের সেই কথা যে বলটা করা হয় আমার পেটানোর জন্য। ও সাভারে বসে একটা ইন্টারভিউতে দেখলাম এই কথাটা, ও কোনোদিন শুনছে কিনা বিবের মুখে আমি জানি না, কিন্তু ওর কথার মিনিংটা প্রায় একই রকম। ওরে জিজ্ঞেস করা হয়েছে আপনি আসলে ক্রিকেটটা কি অ্যাটিটিউড নিয়ে খেলতে চান, কি মানসিকতা নিয়ে খেলতে চান, সে বললে যে এটা কি, আমার কাজই তো বলকে পিটানো। মানে এই জিনিসটা আমার মনে হলো, দেখেন ভিবের কথা আমার মোটামুটি নিশ্চিত ও কোনোদিন শোনে নাই, কিন্তু জিনিসটা ওই প্রকৃতিগতভাবে ওর ভিতরে আছে। যে জিনিসটা আসলে থাকে আগ্রাসী ব্যাটসম্যানদের মধ্যে, যুবরাজের মধ্যে ছিল, ভিবের মধ্যে ছিল, সেবাগের মধ্যে ছিল, গেইলের মধ্যে ছিল, সবাই ওই কথাটাই বলতো। আমি তো গেইলের সঙ্গে বেশ সময় কাটাইছি। গেইলের যে কথাবার্তাগুলো, যে পরিস্থিতি কি ম্যাচ কি এগুলো তো ব্যাপার না, আমার কাজ হচ্ছে বোলারকে শেষ করে দেওয়া। এই অ্যাটিটিউড, এই ধ্বংস করে দেওয়া, এই ব্যাপারটা নিশ্চয়ই জাওয়াদ আবরারকে একটা জায়গায় নিয়ে যাবে, কিন্তু সেই জায়গাটায় আমরা আজকে যে গল্পটা করতে বসছি সেটা হচ্ছে সাইদ সাহেবের গল্পটা। আমি আগেও বলছি যে সাইদ সাহেব চাইলেই তার ছেলেকে অনেক নমনীয় একটা জীবন দিতে পারতেন, যে জীবনটা খুব বিলাসবহুল হতে পারতো, যে জীবনে এই কাদামাটির সংগ্রাম করতে হতো না, যে জীবনে এই ডিক্লাসড হওয়া লাগতো না, অন্য ক্লাসের লোকজনের সঙ্গে ঘাড়ে ঘাড় মিলায় চলা লাগতো না। কিন্তু উনি সেটা করেন নাই। উনি কেন করেন নাই এসব প্রশ্ন তো ওনাকে করার সুযোগ পাই নাই, কিন্তু একটা জিনিস বুঝছি যে উনি চান যে ওনার ছেলে প্রকৃতপক্ষে সকল ক্রিকেটারের একজন হয়ে উঠুক। যখন ওরা এশিয়া কাপ জিতে ফিরলো তখন এটাও আমি সম্ভবত ক্রিকেট 97 বা কোনো একটা চ্যানেলের ইয়েতে দেখতেছিলাম, একটা প্যাকেজের মতো করছিল ওরা, যে এশিয়া কাপ জিতে ফিরছে, ফেরার পরে জাওয়াদ আবরারের রিসিভ করতে জাওয়াদ আবরারের ফুপু, মা, বাবা আর ছোট ভাইটা এরা গিয়ে ওখানে হাজির, ওদের হাতে একটা ফুলের তোড়া আছে। ইন্টারেস্টিংলি তারা জাওয়াদের সঙ্গে ছবি তুলছে, ছবি তুলে ফ্যামিলি ছবি তুলছে, গ্রুপ ছবি তুলছে, ওর বাবা ইন্টারভিউ দিচ্ছেন, কিন্তু ফুলের তোড়াটা আর হ্যান্ড ওভার হচ্ছে না। আমি একটু বোঝার চেষ্টা করতেছি যে তাইলে ফুলের তোড়াটা আনলো কেন। একটু পরে দেখি জাওয়াদ তার প্রিয় বন্ধু আজিজুল হক তামিমকে ডেকে নিয়ে আসছে। আজিজুল হক তামিমের সঙ্গে ওরা একটা গ্রুপ ছবি তুললো ফ্যামিলি সহ। তোলার পরে জাওয়াদ তামিমের হাতে এই ফুলের তোড়াটা তুলে দিল। তামিম হচ্ছে ওই দলের ক্যাপ্টেন, আজিজুল হক তামিম। মানে বোঝেন, আজিজুল হক তামিম আর জাওয়াদের বন্ধুত্ব নিয়েও আবার আলাদা স্টোরি হয়। দুজনের যেসব গল্প অলরেডি শুনতেছি বা শুনছি, আমার ইচ্ছা আছে ওদের দুজনের এক জায়গায় বসায় একটু যদি আপনাদের কিছু দেখানো যায়। এই জাতীয় জিনিস তো আমরা ডি স্পোর্টসে খুব দ্রুত শুরু করতেছি, তখন এটা আমরা দেখাতে পারবো যে তামিম আর জাওয়াদ আবরারকে নিয়ে কিছু মজা করা। ওরা একদম আন্ডার 13 থেকে একসঙ্গে থাকে, এখন পর্যন্ত রুমমেট এবং ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন। মজার ব্যাপার হচ্ছে সাকিব তামিমও ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন ছিল, মিরাজ শান্ত ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন ছিল, আরেকটা জুটি মনে আমরা পাইতে যাচ্ছি তামিম আবরার, এরাও ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন এবং জিগরি দোস্ত। এবং প্রত্যেকের এই আগের দুই জুটির মতো এদের ওই আন্ডার 13 থেকে শুরু, এবং এদের ওই রুমমেট হিসাবেই এরা এই জীবন কাটাচ্ছে। কি অসাধারণ ব্যাপার। তার চেয়ে অসাধারণ ব্যাপার হচ্ছে যে ফ্যামিলি ফুলটা আনসার হচ্ছে তামিমের হাতে দেওয়ার জন্য, মানে ছেলের বন্ধু হিসাবে না, এশিয়া কাপ জয়ী ক্যাপ্টেনের হাতে দেওয়ার জন্য। এখন আমি একটু শুনতে খারাপ শোনাবে, ওই যে শুরুতে বললাম না ডিক্লাসড হওয়া, ক্লাস নিয়ে না ভাবা, এই ব্যাপারগুলো যে সাইদ সাহেব তার ফ্যামিলিরে শিখাইতে পারছেন, জাওয়াদরে শিখাইতে পারছেন, এটা আপনি তামিম এবং আবরারের ফিনান্সিয়াল ব্যাকগ্রাউন্ড দেখলে বুঝতে পারবেন।
যে তামিম এবং আবরার যখন সবচেয়ে ভালো বন্ধু হইতে পারে এবং ফ্যামিলি যখন এটার এইভাবে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়, তারা যখন ফুলের তোড়া নিয়ে আসে শুধু তামিমের জন্য, ছেলের জন্য না, তামিমের জন্য, তখন বোঝা যায় যে দে লার্ন সামথিং। তারা জীবনটারে বুঝতে শিখছে এবং জীবনটারে তো বুঝেছেন সাইদ সাহেবই। সব শেষে সাইদ সাহেবের একটু কথা দিয়ে আমি বুঝাই যে ওনাকে নিয়ে কেন কন্টেন্ট করলাম। ওনার এই যে দীর্ঘ লড়াই, লড়াই বলবো না, দীর্ঘ সম্পৃক্ততা এবং এই যে জীবন দর্শন শেখানো ছেলেকে, আমি তো ওনার সঙ্গে এখনো কোনোদিন কথা বলি নাই। আমার কতগুলো পদক্ষেপ, অনেক ক্লিপিংস, এগুলো দেখে যা বোধ হয়েছে এবং সেই বোধটাকে খুব ভালো সাপোর্ট দিচ্ছেন উনি। ওই যে ক্রিকেট 97-কে দেওয়া ওখানে একটা বাইটে ওনাকে প্রথমে জিজ্ঞেস করা হয়েছিল যে ছেলে এশিয়া কাপ জিতে ফিরলো, কতটা ভালো লাগতেছে। বললো যে ছেলেরা যখনই কিছু জেতে, যে ছেলেই জিতুক এটা খুব ভালো লাগে। কিন্তু আমার যদি বলেন যে সবচেয়ে বড় ভালো লাগার বিষয়, সেটা হচ্ছে যে মুহূর্তে লাল সবুজ জার্সিটা গায়ে পড়ছে, ওইটা ছিল সবচেয়ে বড় ভালো লাগার বিষয়। এরপরে তো অ্যাচিভমেন্ট করতেই থাকবে, করতেই হবে, এটা ওর ডিউটি। কারণ ওই যে এটা তো সহজ ব্যাপার না। উনি বলতেছেন যে আমি কেন লাল সবুজ জার্সিটা পরা সবচেয়ে বড় ব্যাপার মনে করি, যেটা তো ন্যাশনাল ফ্ল্যাগের প্রতিনিধিত্ব করা। দ্বিতীয় কথা, দেশে কোটি কোটি মানুষ, তার ভিতরে লাখ লাখ ছেলে ক্রিকেট খেলে, তার ভিতরে একটা দলে 11 জনের একজন হইতে পারছে, এটা অনেক বড় অর্জন। এখন ওর কাজগুলো অ্যাচিভ করা, যেহেতু এই জায়গাটায় ওর যোগ্য মনে করছেন নির্বাচকরা, ফলে ওর কাজ রান করে যাওয়া, ওর কাজ এই অ্যাচিভ গুলো করে যাওয়া, কত সুন্দর বোধ, কত সুন্দর জীবন বোধ, কত সুন্দর ক্রীড়া বোধ। আমি মুগ্ধ হয়ে গেছি এই কথাটা শুনে। এর চেয়েও বেশি মুগ্ধ হয়েছি এর পরের কথাটা শুনে। ওনাকে ওই রিপোর্টার প্রশ্ন করতেছেন যে আপনি তো ওকে এইভাবে সাপোর্ট দেন, ওর সঙ্গে সবসময় থাকেন, ওর ব্যাগটাও বহন করেন, মানে একটু বুঝাতে চাইছে যে আপনি একজন শিল্পপতি মানুষ হয়ে এগুলো করেন। তো উনি বলছেন যে দেখেন, পৃথিবীর প্রতিটা বাবা এরকম। আমাকে আপনাদের চোখে পড়ে কারণ আমি টাইমটা দিতে পারি, আমার টাইম দেওয়ার সুযোগ আছে, আমি প্রতিদিন আমার ছেলেকে টাইম দেই। আমার ছোট ছেলেটা পাশেই ছিল, ছোট ছেলেটা ও ক্রিকেট খেলতে চায়, আমি ওকেও টাইম দেই। আমি ফ্যামিলির সবাইকে টাইম দেই, যার যার শখের জায়গায়, যার যার ইসের জায়গায়। আমার যেহেতু প্রচুর টাইম দেওয়ার ক্ষমতা আছে, আমি তাই টাইম দেই। এখন পৃথিবীর প্রতিটা বাবা তার ছেলের জন্য এরকম সর্বোচ্চটা দেয়। এখন সবার টাইম দেওয়ার সুযোগ থাকে না, কেউ চাকরি করে, কেউ অন্য কাজ করে, তাকে ব্যস্ত থাকতে হয়, তার টাইম নাই, সে টাইম দেবে কি করে? সে তখন অর্থ দেয়, কেউ কেউ আবার শুধু মন থেকে প্রার্থনাটাই দেয়। তার হয়তো অর্থ দেওয়ার সামর্থ্য নাই, তার হয়তো টাইম দেওয়ার সামর্থ্য নাই। সেই বাবা যে অর্থ দিয়ে সংসার চালাচ্ছেন এবং ছেলেকে খেলার অনুমতি দিচ্ছেন, ছাড় দিচ্ছেন, এটাও তো দেওয়া। উনি বলতেছেন যে কোনো বাবার দেওয়ার চেয়ে কোনো বাবার দেওয়া কমও না বেশিও না, এইভাবে কম্পেয়ার করা যায় না যে আমি একজন মানুষ, আমি সার্বক্ষণিক সঙ্গে আছি, এইটাতে আমি বোধহয় বাকি বাবাদের চেয়ে খুব আগায় গেলাম, না, এইভাবে বলার কিছু নাই। আর উনি বলছেন যদি কৃতিত্ব নিতান্ত কাউরে দিতে হয় কোনো ক্রিকেটারের জন্য, সেজন্য দিতে হয় কোচদের। ওর প্রথম কোচ থেকে শুরু করে ও ডিসকভারিতে শুরু করছে, সেখান থেকে শুরু করে এখন যারা ও কোচিং করাচ্ছে, কৃতিত্ব হচ্ছে তাদের প্রাপ্য। আমি তোরে ক্রিকেট শিখাইতে পারি নাই, আমি তোরে ব্যাট ধরা শিখাইতে পারি নাই, ফলে আমার কোনো কৃতিত্ব নাই। আমি একজন বাবার যা করণীয় তাই করছি এবং সেটা সব বাবা করে। সব বাবা করে কিনা সাইদ সাহেব জানি না, কিন্তু আপনার যে সব বাবার কাতারে নিজেকে নামায় আনতে পারা এবং নিজেকে এই যে বাবা, সাধারণ একজন বাবা হিসাবে ভাবতে পারা, এই জিনিসটা আপনাকে অন্যদের চেয়ে অন্য স্তরে নিয়ে যায়। এই জিনিসটা আপনাকে একটু হলেও আলাদা করে ফেলে। এই জন্যই এই কন্টেন্টটা করা, যে সাইদ সাহেবের এই জীবন বোধটা এবং এই যে পিতৃত্বের বোধটা, এই এবং খেলাধুলার প্রতি যে তার রেসপেক্টটা, এই জিনিসগুলোকে আমি আজকে খুব সম্মান জানাতে চাই। আমার পক্ষ থেকে স্যালুট থাকলো। আমি জানি না জাওয়াদ আবরার কতদূর যাবে, বারবার মজা করে এই কন্টেন্ট করতে গিয়ে ওর প্রসঙ্গে বিবের কথা আনছি, সেবাগের কথা আনছি, যুবরাজের কথা আনছি। আবারও বলি, স্রষ্টা মাফ করুক, এর একজনেরও আমি তুলনা করতে চাই না, কোনোভাবেই না, কারোর সঙ্গে এই ধরনের তুলনা করা উচিত না। শুধু মজার জন্য বলছি, জাওয়াদ আবরার যদি ন্যাশনাল পর্যায় পর্যন্ত আসে বা আর কোথাও নাও যায়, তাও আমি খুশি। আমি প্রত্যেকটা বাচ্চা যেটুকু যা করে তাতেই খুশি হই। এখন যা করবে সেটা বোনাস, না করলেও তার প্রতি আমরা অসন্তুষ্ট থাকবো না। আমরা জাওয়াদ আবরার এবং তার বাবার প্রতি কৃতজ্ঞতা জানাই। সবাই ভালো থাকবেন।